গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। নতুন বছরের একেবারে প্রথম দিনেই সেকেন্ড দিনেই এসে উপস্থিত হয়েছি তোমাদের সাথে। প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার 2025 তোমাদের জীবনে সফলতা নিয়ে আসুক, তোমরা প্রত্যেকে সাকসেসফুল হও, প্রতিষ্ঠিত হও এবং সত্যিকারের এই নিউ ইয়ারটা অনেক বেশি হ্যাপি হয়ে উঠুক এবং প্রত্যেকে যে পড়াশুনো করছো, স্ট্রাগল করছো, সেটা যেন ঠিকমতো পরিণতি পায়, ভালো উত্তম পরিণতি অর্থাৎ সাকসেসফুল একটা লাইফ লিড করা, একটা জীবনে প্রতিষ্ঠিত হওয়া। সবাইকে আরেকবার বলবো হ্যাপি নিউ ইয়ার, বেস্ট অ্যান্ড ওয়ার্ম উইশেস ফর দ্য নিয়ার ফিউচার, ফর দ্য ইয়ার অফ 2025, ফর দ্য কেরিয়ার, ফর দ্য সাকসেস। সো প্রত্যেকে তাড়াতাড়ি জয়েন করে যাও, আমরা ক্লাসের একেবারে ডিসকাশান স্টার্ট করব। আজকের যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সিভিল সার্ভিস এবং এনটিপিসির ওপর বেস করে বিভিন্ন যে কোশ্চেনগুলো হতে পারে মডেল কোশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো যারা জয়েন করেছো তাদেরকে অবশ্যই অনেকেই জানিয়েছো হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। এবং যারা জয়েন করোনি তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জয়েন করে গিয়ে ক্লাসে পার্টিসিপেট করো, কোশ্চেনে অ্যান্সার দাও। নাও চলো আমরা আমাদের জার্নি শুরু করি। কোশ্চেন নম্বর 1, the increasing amount of carbon dioxide in the air is slowly raising the temperature of the atmosphere because it absorbs the water vapor of the air and retains its heat. Option B তে বলছে ultraviolet part of the solar radiation, all the solar radiation, the infrared part of the solar radiation. তাহলে কোশ্চেন নম্বর 1 এর অ্যাকর্ডিং টু কোশ্চেন অপশান 4টে দেওয়া হয়েছে, অ্যান্সার কি হবে? ঝটপট অ্যান্সার দিয়ে দাও দেখি খুব কুইকলি। যে বা যারা জয়েন করোনি কুইকলি জয়েন করে যাও। সময়টা কিন্তু ঠিক 6:15 অ্যান্ড ডে ইজ দ্য থার্সডে। সো আমি তোমাদের আগেই বলেছিলাম ঠিক এই দিনে এই সন্ধ্যের সময়ে আমি তোমাদের সাথে নিয়ে আসব কেমিস্ট্রির কিছু না কিছু নতুন চিন্তাভাবনা, কিছু কোশ্চেন, কিছু ডিসকাশান যা তোমাদের আপকামিং পরীক্ষাতে খুব এফেক্টিভ হবে। এবং তোমরা অনেকে জানো যে অলরেডি পিএসসি ইন্ডিকেটিভ আরও 3টে পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট বের করেছে, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ এবং আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। তো নতুন বছরের শুরুতেই বোধহয় এর থেকে খুশির আর আনন্দের কিছু হতে পারে না, তাই না? তা সেই কারণে সবাই একটু ভালো করে পড়াশুনো করো, ঝাঁপিয়ে পড়ো এবং যাতে একটা ভালো সাকসেস তৈরি করতে পারো। আর এই সাকসেস তৈরি করার জন্যই দরকার অনেক বেশি প্র্যাকটিস, দরকার রিভিশন, দরকার হচ্ছে আলটিমেটলি কোশ্চেনগুলোকে দেখে নেওয়া যে কোশ্চেনগুলো আলটিমেটলি কতটা তোমরা ইজিলি করতে পারছো, কতটা সহজে সলভ করতে পারছো। কোশ্চেন নম্বর 1 এ অ্যান্সার অনেকে দিয়েছো, বাট সেটা কি ঠিক অ্যান্সার হয়েছে কিনা আমি জাস্টিফিকেশান বা এক্সপ্লেনেশন দেবো। আর কেউ অ্যান্সার দেবে কি? যদি কেউ দাও তাহলে কুইকলি অ্যান্সার দাও, নাহলে আমি অ্যান্সারে এক্সপ্লেনেশনে চলে যাই। দ্য ইনক্রিজিং অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য এয়ার is slowly raising the temperature of the atmosphere because it absorbs. কেন কার্বন ডাইঅক্সাইড টেম্পারেচারকে ইনক্রিজ করছে, বাড়িয়ে দিচ্ছে স্লোলি? কারণ কি? বিকজ CO2 ইজিলি আইআর পার্ট ইনফ্রারেড রেডিয়েশন অফ দ্য সোলার রেডিয়েশনকে অ্যাবজর্ব করে। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ নয়। ওকে, তাহলে আলটিমেটলি অপশন ডি ইজ কারেক্ট। বোঝা গেল? বিকজ অল দ্য গ্রিন হাউস গ্যাস, অলওয়েজ রিমেম্বার দ্যাট all the greenhouse gas are IR active molecule. সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলোকে আমরা বলি IR active molecule। এই IR রেডিয়েশনকে ট্র্যাপ করে, অ্যাবজর্ব করে, যে কারণে সাধারণত কি হয় সোলার পার্ট অফ IR ট্র্যাপ করে নেয়, অ্যাবজর্ব করে নেয়। তাহলে স্লোলি আমাদের আলটিমেটলি বলতে পারো টেম্পারেচার গ্র্যাজুয়ালি বাড়বে অফ দ্য অ্যাটমসফিয়ারের, যে দিস কল দ্য গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্ট কনসেপ্ট। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 1 অপশন ডি ইজ কারেক্ট। আচ্ছা, কোনো কারণে ওভারল্যাপিং হয়েছে, নো প্রবলেম। ওকে, হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ ওশেন অ্যাসিডিফিকেশন? হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ ওশেন অ্যাসিডিফিকেশন? কোশ্চেন নাম্বার 2। Okay, question number 2. What is the primary cause of ocean acidification?
অপশান এতে বলেছি অ্যাটমসফিয়ারিক CO2 ডিজলভিং ইন দ্য ওশেন ওয়াটার। অপশান বি ইনক্রিজেস ইন অ্যাসিড রেন। অপশান সি increases erosion of the acid containing rocks. Option D water draining into the ocean has a higher pH from industrial pollutants. চারটে কোশ্চেনের অপশন বললাম, which is the correct answer? What is the primary cause of ocean acidification? Ocean acidification এর primary reason কি? Okay, atmospheric carbon dioxide dissolving in the ocean water. Now increase in the acid rain increases the erosion of acid containing rocks. Now water draining into the ocean has a higher pH from the industrial pollutant. এই হলো চারটে important option. Now ocean acidification is a very important একটা কিন্তু পলিউশন কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং আজকের দিনে ওশেনের যে অ্যাসিডিফিকেশান হচ্ছে সেটা নিয়ে সারা পৃথিবীতে কিন্তু আলোচনা চলছে, লেখালেখি চলছে। তারই রেসপেক্টিভ এই কোশ্চেনটি আপকামিং এনটিপিসি বা রেলওয়ে এক্সামে সো মাচ ইম্পর্টেন্ট হতে পারে, বা সিভিল সার্ভিসে অলসো। অ্যান্সার অনেকে দিয়েছো, যারা দেওয়ার তারা অ্যান্সার অনেকে দিয়েছো। সো এগেন তোমাদের অ্যান্সার আলটিমেটলি ভুল হলো, প্রত্যেকেরই অ্যান্সার ভুল হয়েছে। অ্যাকিউরেট অ্যান্সার হচ্ছে অ্যাটমসফিয়ারিক যে কার্বন ডাইঅক্সাইড সেটা ওশেন ওয়াটারে যদি ডিজলভিং হয় তাহলেই কি হবে, ওশেন অ্যাসিডিফিকেশান হবে। নর্মালি ওশেন তো আলটিমেটলি বলতে পারো অ্যালকালাইন বা পিএইচটা হচ্ছে বেসিক পিএইচ হবে, কিন্তু সাধারণত কি হয়, যখনই কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারিক CO2 ওশেন ওয়াটারে ডিজলভিং হচ্ছে তখন ওপরের যে ওয়াটার সেই ওয়াটারটা কিছুটা স্লাইডলি অ্যাসিডিক হচ্ছে, এবং নিচের লেভেলের ওয়াটারটা কিন্তু সেটা বেসিকই থাকছে। ফলে এই যে আলটিমেটলি দুটো ওয়াটার লেভেলের মধ্যে পিএইচ ভ্যালুর মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট অ্যাকোয়াটিক যে অর্গানিজম বা মেরিন অর্গানিজম যারা, তাদের সার্ভাইভ করাটা কোয়াইট ডিফিকাল্ট হচ্ছে, এবং এই কারণ বা এই কনসেপ্টটি হচ্ছে কনসেপ্ট অফ ওশেন অ্যাসিডিফিকেশান নামে পরিচিত। তাহলে ওশেন অ্যাসিডিফিকেশান মানে ওশেনের ওয়াটারটা অ্যাসিডিক হবে না, অ্যালকালিনিটিটা কিছুটা কমে যাবে, বুঝতে পারলাম। অর্থাৎ ওশেন ওয়াটার ইজ অ্যাকচুয়ালি ইজ অ্যাসিডিক অ্যালকালাইন নেচার। কার্বন ডাইঅক্সাইড যখন ডিজলভ হচ্ছে ফ্রম অ্যাটমসফিয়ার থেকে CO2 ওশেন ওয়াটারের উপরিভাগের ওয়াটারে ডিজলভ হচ্ছে, তৈরি হচ্ছে কার্বনিক অ্যাসিড, সেটি ভেঙে গিয়ে H+ অ্যান্ড HCO3- তৈরি করছে। তাহলে এই যে H+ তৈরি হওয়ার মধ্য দিয়ে ওপরের যে ওয়াটার সেটা আসলে কিছুটা কী হলো, আলটিমেটলি বলতে পারো পিএইচ ভ্যালু যেটা অ্যালকালাইন পিএইচ ছিল ওশেন ওয়াটারে সেটা কিছুটা বলতে পারো পিএইচ ভ্যালু কমে গেল, মানে কিছুটা অ্যাসিডিক হলো। তার মানে অ্যাসিডিক ক্যারেক্টার হলো না, পিএইচ ভ্যালু কিছুটা রিডিউস করলো। এই যে রিডিউস করে যাওয়া, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বলা হয় ওশেন অ্যাসিডিফিকেশান কনসেপ্ট। আশা করবো সবার ক্লিয়ার হলো। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাটমসফিয়ারিক CO2 ডিজলভিং ইন দ্য ওশেন ওয়াটার, যার ফলে ওশেনের পিএইচ ভ্যালু কিছুটা ডিক্রিজ করে যায়। দিস ইজ ইকুয়াল টু কল ওশেন অ্যাসিডিফিকেশান। ওকে, তাহলে অপশান আলটিমেটলি বলতে পারো এ ইজ কারেক্ট অ্যান্সার, অ্যাটমসফিয়ারিক CO2 ডিজলভিং ইন দ্য ওশেন ওয়াটার, অ্যাজ এ রেজাল্ট pH of ocean water slightly decreases from the alkali pH. তাহলে কোশ্চেন নাম্বার 2 এবং তার ডিটেল কনসেপ্ট ওশেন অ্যাসিডিফিকেশন কি তার ডিটেলিং কনসেপ্ট জানলে, চলো তারপরের কোশ্চেনে আমরা এগিয়ে যাব। Which law was studied in the year of 1787 in which it was said that the volume of a gas increases with its absolute temperature, and if its absolute temperature decreases then its volume will also decreases? That is a which law বা কোন ল এই কথা বলছে? 1787 এই ল স্টাডি হয়েছিল এবং লয়ের কনসেপ্টটি বলা আছে, ইট ওয়াজ সেড দ্য ভলিউম অফ দ্য গ্যাস ইনক্রিজ
with increase its absolute temperature. If the absolute temperature decreases, then the volume also will decreases. Boyle's law, Dalton's partial pressure law, Gay-Lussac law এবং চার্লস ল, এই হলো চারটে অপশন দেওয়া হয়েছে। হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? অনেকে অ্যান্সার দিয়েছো, অ্যান্ড এক্ষেত্রে অবশ্যই ইজ 100% কারেক্ট অ্যান্সার দিয়েছো। দ্যাট ইজ দ্য চার্লস ল। ভলিউমের সাথে টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট টেম্পারেচার। সেই কারণে ভি এর সাথে টি ডাইরেক্টলি প্রপোর্শনাল, এই লটিকে আমরা চার্লস ল বলি। ইজ ভেরি ইন্টারেস্টিং ইজ দ্যাট চার্লস ল কিন্তু was not published by the scientist চার্লস। তিনি এই লয়ের কথা বলে গিয়েছিলেন বা বলেছিলেন, কিন্তু চার্লস ল কিন্তু আনপাবলিশড অবস্থায় থেকে গিয়েছিল। পরবর্তীকালে বিজ্ঞানী গে-লুসাক তিনি কিন্তু চার্লসের ল পাবলিশ করেছিলেন, এবং চার্লস ল এবং গে-লুসাক ল, এই দুটো ল গে-লুসাকের নিজস্ব একটি ল রিপ্রেজেন্ট করেছিলেন, যেটিকে প্রেসারের সাথে টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল বলা হয়, অ্যান্ড অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে মানে আইসোকোরিক প্রসেসে অ্যাপ্লিকেবল। অ্যান্ড চার্লস ল হচ্ছে অ্যাপ্লিকেবল ইন আইসোবারিক প্রসেস, মানে যখন প্রেসার কনস্ট্যান্ট থাকে। তাহলে গে-লুসাক ল প্রেসারের সাথে টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা গে-লুসাক ল। ওকে, বয়েলস ল সবাই জানো, ভলিউমের সাথে প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এই যে গে-লুসাক ল এবং চার্লস ল, বোথ দ্যাট ল পাবলিশড বাই সায়েন্টিস্ট গে-লুসাক। ওকে, আনপাবলিশড চার্লস ল পাবলিশ করেছিলেন চার্লসের নাম দিয়ে, এবং তিনি একটি ল রিপ্রেজেন্ট করেছিলেন যেটিকে আমরা বলি গে-লুসাক ল, প্রেসারের সাথে টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল বলা হয়। ওকে, এবং গে-লুসাক ল ওয়াইজ এখন ইন দ্য উইন্টার সিজন, গে-লুসাক লয়ের যদি অ্যাপ্লিকেশন ভাবো, উইন্টার সিজনে কখনো বেশি পরিমাণে যে কোনো টায়ারের মধ্যে বা টিউবের মধ্যে বেশি প্রেসার দিতে নেই, উইন্টার সিজনে বেশি করে প্রেসার দিতে হবে, আর সামার আলটিমেট টাইমে প্রেসার বেশি দিলে টায়ার বা টিউব বাস্ট করে ডিউ টু দ্য গে-লুসাক ল। ওকে, বিকজ টেম্পারেচার বাড়লে খুব সহজ কথায় বলতে পারো প্রেসার ইনক্রিজ হচ্ছে, ফলে অ্যাজ এ রেজাল্ট অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে আইসোকোরিক প্রসেসে মানে কনস্ট্যান্ট ভলিউমে অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, এক্সপ্যান্ড করছে, ফলে তখন কী হচ্ছে, টায়ারটা বাস্ট করে যাচ্ছে। এই কারণে দেখবে সামার টাইমে অনেক বেশি টায়ার বাস্ট করে। উইন্টার সিজনে কি হয়, তুমি যত বেশি প্রেসার দাও, যদি নেক্সট দিন প্রেসারটা টেম্পারেচারটা আরও কমে যায়, তাহলে প্রেসারটা কম মনে হবে। ওকে, তাহলে এই কারণে গে-লুসাক লয়ের কনসেপ্টের দ্বারা এই যে টায়ার সামার টাইমে বাস্ট করে, এটা এক্সপ্লেন বাই দ্য অ্যাকর্ডিং টু গে-লুসাক ল। বুঝতে পারলাম? ক্লিয়ার? আশা করব কনসেপ্টটি ক্লিয়ার হলো, এবং খুব ইম্পর্টেন্ট দুটো কথা কিন্তু শেয়ার করলাম। গে-লুসাক ল তার নিজের ল কী ছিল, এবং চার্লস ল কী, এবং কে পাবলিশ করেছিলেন, সেটা হলো জানলে ডিটেলসে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, in an ionic compound A plus and X minus, the degree of covalent bonding is greatest when? In an ionic compound, একটা ক্রিস্টাল দেয়া আছে দেখো, A plus and X minus, the degree of covalent bonding is the greatest when A plus and X minus ions are small, A plus is small and X minus is large, A plus and X minus are approximately of the same size, X minus is small and A plus is large. দেখি, খুব ভালো কোয়ালিটির কোশ্চেন, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন বলতে পারো ফর সিভিল সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ ফর রেলওয়ে এনটিপিসি এক্সাম, যে একটা আয়নিক ক্রিস্টালের কথা বলা হয়েছে, এবং সেই আয়নিক ক্রিস্টালে কখন কোভ্যালেন্ট ক্যারেক্টার ম্যাক্সিমাম দেখতে পাবো সেটা তোমাদের বলতে হবে। ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি একই সাইজ হয়, মানে স্মল সাইজ হয়, না একটা স্মল একটা লার্জ হয়, না অ্যানায়নটা স্মল ক্যাটায়নটা লার্জ হয়, না দুজনেই অ্যাপ্রক্সিমেটলি সেম সাইজ হয়।
দেখি কে কে কি অ্যান্সার দিচ্ছ, কুইকলি অ্যান্সার দিয়ে ফেলো, দেখি তোমাদের তরফ থেকে কার কি অ্যান্সার আসছে। এই ধরনের কোশ্চেন একটু অ্যান্সার দিতে পারলে কনফিডেন্স অনেক বেটার হবে। এগুলো একটু ভালো কোয়ালিটির কোশ্চেন বলতে পারো। এবং আয়নিক কম্পাউন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টার এনহান্স হয় বাই দ্য ফ্যাজান্স রুল। কোশ্চেনটা আসলে ফ্যাজান্স রুল থেকে দেওয়া, কিন্তু কোশ্চেনটাকে অন্যভাবে আমি দিয়েছি। তাহলে ফ্যাজান্স রুলে কি বলেছিল, ফ্যাজান্স রুল, তাহলে আয়নিক কম্পাউন্ডের কখন কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ হবে, এবং সেই রেসপেক্টটা সেই দুটো ইম্পর্টেন্ট কথা মনে রাখলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। ক্যাটায়নের সাইজ এবং অ্যানায়নের সাইজ কি হলে আয়নিক কম্পাউন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টার তখনই ইনক্রিজ হবে যখন ক্যাটায়ন সাইজ যত বেশি স্মল হবে তত পোলারাইজিং পাওয়ার বাড়বে, আর অ্যানায়ন সাইজ যত বেশি গ্রেটার বা লার্জার হবে তত পোলারাইজেবিলিটি বাড়বে। মানে খুব সহজ বা সিম্পল, কোনো জটিল না ভেবে আমি সহজভাবে বলছি। ক্যাটায়নের সাইজ যত ছোট হবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, অ্যানায়ন সাইজ যত গ্রেটার বা লার্জার হবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। ওকে, তোমাদের মধ্যে দুজন অ্যান্সার দিয়েছো এবং দুজনে খুব কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। যে দুজন অ্যান্সার দিয়েছো অপশান বি বলেছো, অপশান বি অ্যান্সারই হচ্ছে এ প্লাস স্মল, মানে ক্যাটায়নের সাইজ স্মল হবে আর অ্যানায়নের সাইজ গ্রেটার বা লার্জার হবে। সো অপশান বি ইজ কারেক্ট। ওকে, যেমন আমি যদি বলি এম মাইনাস, সিএল মাইনাস, বিআর মাইনাস, আই মাইনাস কোনো একটা স্পেসিফিক মেটালের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে, ধরে নাও সোডিয়াম, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড। তাহলে কার ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে কোভ্যালেন্সি ক্যারেক্টার ম্যাক্সিমাম হবে? তাহলে এখানে ক্যাটায়নটা সেম রেখেছি, তাহলে অ্যানায়নের রেসপেক্টে ভাবতে হবে। তাহলে কীভাবে ভাববো? অ্যানায়নের সাইজ যত গ্রেটার বা লার্জার হবে তত কোভ্যালেন্সি ক্যারেক্টার বা কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। তাহলে কোন ক্ষেত্রে হবে? আই মাইনাসের ক্ষেত্রে, মানে এনএআই বা সোডিয়াম আয়োডাইডের ক্ষেত্রে। আবার যদি আমি নন মেটালটাকে ফিক্স রাখতাম, মেটালটা চেঞ্জ করতাম, তাহলে তখন দেখতে হবে মেটালের ক্ষেত্রে কার সাইজটা স্মল বা ছোট। যত ক্যাটায়নিক সাইজ স্মল হবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। বোঝা গেল? ক্লিয়ার? আশা করব ক্লিয়ার হলো। এবং এই যে কনসেপ্টটি দেওয়া হয়েছে এটা আসলে ফ্যাজান্স রুলের আলটিমেটলি থেকে অ্যাপ্লিকেশন বা কনসেপ্ট। Question number 5. The equation of state corresponding to 7 gram of N2 is a option A PV equal to 7RT, PV equal to RT by 4, PV equal to RT and PV equal to RT by 2. Question number 5. The equation of state corresponding to 7 gram of nitrogen is কি হবে? কেউ কি ভাবছো 7 গ্রাম অফ নাইট্রোজেনের জন্য ইকুয়েশন অফ স্টেট কি হবে? পিভি ইকুয়াল টু 7RT, পিভি ইকুয়াল টু RT বাই 4, পিভি ইকুয়াল টু RT, পিভি ইকুয়াল টু RT বাই 2। অনেকে আলটিমেটলি 5A বলছো, বেশ কয়েকজন দুইজন অ্যান্সার দিয়েছো অপশান এ বলছো। বাকিদের অ্যান্সার কি পাবো কিছু? বাকিদের কোনো অ্যান্সার পাওয়া যেতে পারে? তো এরা অ্যান্সার কেউ দিচ্ছ না, তাহলে আমি চলে আসি। আসলে আমরা নর্মালি কি বলি? পিভি ইকুয়াল টু, ইকুয়েশনটা অ্যাকচুয়াল কি? পিভি ইকুয়াল টু NRT। তাহলে এখানে N হচ্ছে নাম্বার অফ মোল। ওকে, তাহলে এখানে 7 গ্রাম অফ N2 মানে কত মোল সেটা তো বার করতে হবে, তাই না? তাহলেই তো অ্যান্সারটা হয়ে যায়। 7 গ্রাম N2 মানে কত? তাহলে N2 মানে কত? নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট 14, তাহলে N2 মানে 28, তাহলে 7 গ্রাম N2 মানে কত? 7/28, 7/28, তার মানে কত হচ্ছে? 1/4 মোল। তাহলে N হচ্ছে এখানে কত? 1/4। তাহলে ইকুয়েশনটা কি হয়ে গেল? পিভি ইকুয়াল টু
আলটিমেটলি n মানে 1/4, তার মানে 8/4। অপশন বি ফর বোম্বে, অপশন বি ফর বোম্বে। বোঝা গেল? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ারলি বুঝতে পারলে কি? ওকে, পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে এন হচ্ছে আমি বার করে নেব। এখানে আমাকে বলে দিচ্ছে 7 গ্রাম নাইট্রোজেন, তাহলে 7 গ্রাম নাইট্রোজেন মানে কত মোল? তাহলে 1 মোল নাইট্রোজেন মানে 28 গ্রাম, তাহলে 7 গ্রাম মানে 1/4 মোল। তাহলে ইজিলি আমরা বলতে পারি 7 গ্রাম যদি 1/4 মোল হয়, তাহলে ইকুয়েশন অফ স্টেট কি হয়ে যাবে? পিভি ইকুয়াল টু 80/4। ওকে, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। Question number 6. Question number 6. The term carbon footprint means another very important concept বলতে পারো, very important. In our recent time কতগুলো important concept হচ্ছে এই কার্বন ফুটপ্রিন্ট, ওশেন অ্যাসিডিফিকেশন, ওকে, কার্বন ক্রেডিট, ব্লু কার্বন, এই ধরনের বিভিন্ন কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তাহলে কার্বন ফুটপ্রিন্ট বলতে কি বোঝায়? 4টে অপশান দেওয়া আছে। রিজিয়ন হুইচ ইজ রিচ ইন কোল মাইন, কয়লা খনি যেখানে প্রচুর রিচ আছে, রিজিয়ন হুইচ ইজ রিচ ইন কোল মাইন্স। অপশান বি, দ্য অ্যামাউন্ট অফ রিডাকশন ইন দ্য এমিশন অফ CO2 বাই এ কান্ট্রি, দ্য ইউজ অফ কার্বন ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ, দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস produces by our day-to-day activities. Which is the correct answer? Term carbon footprint বলতে কি বোঝায়? দু তিনজন অ্যান্সার দিয়েছো, বা এদের অ্যান্সার কি পাওয়া যাবে? কুইকলি অ্যান্সার দাও। যারা এখনও জয়েন করোনি কুইকলি জয়েন করে যাও, এখন অনেকটাই আমাদের পথ চলা বাকি আছে। আমরা ডিসকাশন করছি রিগার্ডিং দ্য আপকামিং WBCS অ্যান্ড NTPCর উপর বেস করে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড কোশ্চেন ফ্রম কেমিস্ট্রি। এবং যারা অধীর আগ্রহে ওয়েট করছিলে কবে আমি থেকে আবার ক্লাস নেব, আমি আগের দিনই তোমাদের বলেছি এভরি থার্সডে ফ্রম দ্য নাওয়ার্ডস, এখন থেকে আগামী দিনে অনওয়ার্ডস বলতে পারো, এভরি থার্সডে ফ্রম 6:15 PM, ঠিক সন্ধ্যে 6:15 থেকে তোমাদের সাথে আমার দেখা হবে ওয়াইটির এই রাইজমার্ট বাংলা ইউটিউব চ্যানেলের ক্লাসে। সো প্রত্যেকে ডেটটাকে মনে রেখো এবং ঠিক সন্ধ্যে 6:15 বাজলেই চায়ের কাপ নিয়ে অবশ্যই ক্লাসে বসে পড়ো। যে বা যারা প্রিপারেশানটা কোন লেভেলে আছে, কতটা প্রিপেয়ার, সেটা একটু চেক করে দেখে নেওয়া বা রিভাইজ করা বা প্র্যাকটিস করা। না আর কারো আমি অ্যান্সার পাইনি, দু তিনজন অ্যান্সার দিয়েছিলে। যারা অ্যান্সার দিয়েছো, দোজ আর আলটিমেটলি অ্যান্সার দিয়েছো, তারা ভেরি গুড, এক্সেলেন্ট, 100% কারেক্ট অ্যান্সার দিয়েছো। তা হলো কার্বন ফুটপ্রিন্ট বলতে বোঝায় কোনো একটি মানুষ বাই টু আওয়ার ডে টু ডে অ্যাক্টিভিটিতে কোনো একটি মানুষ কতটা গ্রিনহাউস গ্যাস প্রডিউস করছে, রিলিজ করছে, আলটিমেটলি বলতে পারো সেটি আলটিমেটলি বলতে পারো কার্বন ফুটপ্রিন্ট। দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস produces by our day-to-day activities as a human being, from food থেকে, from transport থেকে, from ultimately বলতে পারো other resource থেকে কতটা amount of CO2 বা গ্রিনহাউস গ্যাস রিলিজ করছে, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি বলা হয় কার্বন ফুটপ্রিন্ট। ওকে, আশা করবো ক্লিয়ার হলো। তাহলে কার্বন ফুটপ্রিন্ট বলতে বোঝায় মেনলি CO2 বা গ্রিনহাউস গ্যাস আওয়ার ডে টু ডে অ্যাক্টিভিটি দ্বারা কতটা রিলিজ হচ্ছে, সেটা কার্বন ফুটপ্রিন্ট। আর কার্বন ক্রেডিট বলতে বোঝায় কতটা কার্বন ডাইঅক্সাইড এমিশন করছি আর কতটা অ্যালাও, এই দুয়ের যে ডিফারেন্স সেটা হচ্ছে কার্বন ক্রেডিট। ওকে, তাহলে কার্বন ক্রেডিট হচ্ছে যেটা আমরা কতটা অ্যালাউ করছি, মানে কতটা আমরা রিলিজ করছি, প্রডিউস করছি, আর কতটাও অ্যালাউ আছে, এই যে দুয়ের ডিফারেন্স সেটা হলো কার্বন ক্রেডিট সিস্টেম বা কার্বন ক্রেডিট বলা হয়। ওকে, তাহলে চলো তারপরে আমরা কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, কার্বন মনোক্সাইড এমিটেড বাই অটোমোবাইলস, আমরা প্রত্যেকে জানি অটোমোবাইলস থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়, প্রিভেন্টস ট্রান্সপোর্ট অফ অক্সিজেন in the body due to forming the stable compound with the hemoglobin, destruction of hemoglobin, combining with the oxygen to form carbon dioxide, preventing reaction between the oxygen and hemoglobin.
Which is the correct answer? Carbon monoxide emitted by automobiles prevents transport of oxygen in the body due to answer দাও quickly বা এদের অ্যান্সারের জন্য ওয়েট করছি অ্যান্সার দিয়ে ফেলো তাড়াতাড়ি কোশ্চেনটা ভালো করে পড়ো দেন অ্যান্সার দাও কোশ্চেনে কি বলেছি অটোমোবাইল থেকে যে কার্বন মনোক্সাইড রিলিজ হয় প্রডিউস করে প্রিভেন্ট দ্য ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ইন দ্য বডি আমাদের বডিতে অক্সিজেন ঠিকমতো ট্রান্সপোর্ট হয় না কারণটা কি যে বাজারে অ্যান্সার দিয়েছো টিল নাও তারা প্রত্যেকে এগেন ভেরি গুড এক্সিলেন্ট একদম ঠিক তাই 100% কারেক্ট অ্যান্সার দিয়েছো ফর্মিং দ্য স্টেবল কম্পাউন্ড উইথ দ্য হিমোগ্লোবিন প্রডিউস দ্য কার্বক্স হিমোগ্লোবিন এই কার্বক্স হিমোগ্লোবিন তৈরি হয় বলেই সাধারণত কি হচ্ছে অক্সিজেন আমাদের হিউম্যান বডি সিস্টেমে আলটিমেটলি ট্রান্সপোর্ট হয় না আর কার্বন মনোক্সাইডের অ্যাফিনিটি বা রিঅ্যাক্টিভিটি ইজ ভেরি হাই কার্বন মনোক্সাইডের অ্যাফিনিটি বা রিঅ্যাক্টিভিটি সো মাচ হাই আর এই কারণেই কার্বন মনোক্সাইড সাধারণত কি করে তার রিঅ্যাক্টিভিটি হাই বলে সেই হিমোগ্লোবিনের সাথে রিঅ্যাকশান করে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে কার্বক্সি হিমোগ্লোবিন খুব ইম্পর্টেন্ট হচ্ছে নামটি কিন্তু আমি নামটা এখানে দিইনি কার্বক্সি হিমোগ্লোবিন কেন কার্বন ডাইঅক্সাইড হলে কিন্তু তৈরি হয় কার্বামিনো হিমোগ্লোবিন অক্সিজেন রিঅ্যাক্ট করলে তৈরি হয় অক্সিহিমোগ্লোবিন সায়ানাইড রিঅ্যাকশান করলে তৈরি হয় সায়ানো হিমোগ্লোবিন সো ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইজ আ কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হচ্ছে কেন অন্যরা তৈরি করতে পারবে না তো কেন সিওর তো অ্যাফিনিটি বা রিঅ্যাক্টিভিটি ম্যাক্সিমাম উইথ রেসপেক্ট টু দ্য হিমোগ্লোবিন কনসেপ্ট ফলে হিমোগ্লোবিনের একটাই পজিশন ভ্যাকেন্ট আছে 6 পজিশনটা যেটা হিমোগ্লোবিনের স্ট্রাকচারে দেখা যায় ভ্যাকেন্ট ফলে ওই পজিশনে গিয়ে অ্যাটাকিংটা হয় ফলে সিও সব জায়গায় অ্যাফিনিটি বসে বলে আগে রিঅ্যাক্ট করবে তৈরি করবে কার্বক্সি হিমোগ্লোবিন অ্যাজ এ রেজাল্ট অক্সিহিমোগ্লোবিন তৈরি হতে পারলো না ফলে অক্সিজেন ট্রান্সপোর্টেশন বন্ধ হয়ে গেল এবং এই কারণে মানুষের মৃত্যু হয় আর এই কারণে সিওকে বলা হয় সাইলেন্ট কিলার গ্যাস বা বলা হয় ওর্স্ট এয়ার পলিউটেন্ট ওকে তাহলে কোশ্চেন নাম্বার 7 অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার ডিটেল কনসেপ্টটা বুঝলে এবং কারা কারা কি তৈরি করে সেটা আমি তোমাদের কিন্তু শেয়ার করে দিলাম কোশ্চেন নাম্বার 8 another very important একটু ভালো কোয়ালিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন ভালো করে কোশ্চেনটি পড়ো the rates of diffusion of gases A and B of molecular weight of 36 and 64 are in the ratio the rates of diffusion of gases A and B of molecular weight of 36 and 64 are in the ratio কি হবে 9:16 4:3 3:4 16:9 কোশ্চেন নাম্বার 8 অ্যান্সার কি হবে দু তিনজন অ্যান্সার দিয়েছো অনেকে হয়তো নিশ্চয়ই আশা করবো ক্যালকুলেট করছো তিন নাও অনেকে ক্যালকুলেট করছো করে চেষ্টা করছো অ্যান্সার দেওয়ার কেন যেহেতু এটা একটু ভালো কোয়ালিটির কোশ্চেন দিস ইজ দ্য অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল মানে ফ্রম দ্য ইকুয়েশন অফ গ্রাহামস ডিফিউশন ল গ্রাহামসের যে ডিফিউশন ল পড়েছো বা পড়েছিলে তার থেকে এটা ক্যালকুলেট করতে হবে তাহলে অ্যান্সার সহজে ফাইন্ড আউট করতে পারবে তো গ্রাহামস ডিফিউশন ল কি বলেছিল বা বলা আছে গ্রাহামস ডিফিউশন ল কি ছিল আমি যদি এ বি ধরে নিই এ বি ধরেই বলা আছে RA/RB rate of diffusion of the gases is the inversely proportional to the square root of the molecular weight of the gas এই তো ছিল তাহলে RA/RB উল্টে দিলে কি হবে MB/MA এটা আসবে
ইনভার্স প্রপোর্শনাল যেহেতু, তাহলে এমবি বাই এম এ। তাহলে আমি এর এখানে বলে দিয়েছে, এর মলিকুলার ওয়েট বলা আছে 36 আর বি এরটা বলা আছে 64, তাহলে রুট অফ 64/36 তাই হয়। তার মানে আলটিমেটলি 8:6, তার মানে 4:3। দেখো তো ঠিক মতো ক্লিয়ার হলো কি না, দেখো এবারে প্রত্যেকের ক্লিয়ার হলো কি না। যারা অনেকে ভুল করেছো কি ইনভার্সলি প্রপোর্শনাল যেহেতু সেটা না ভেবে তোমরা ডাইরেক্ট করেছো, ওই জন্য 3:4 চলে এসেছে। কিন্তু গ্রাহামস ডিফিউশন ল কি বলছে? গ্রাহামস ডিফিউশন ল বলছে rate of diffusion or effusion is inversely proportional to the square root of the molecular weight of the gas. আর সেই কারণে ultimately RA by RB, rate of diffusion of A and B is the inverse proportional, মানে molecular rate of B division of molecular rate of A. Now তাহলে molecular rate of B দেওয়া আছে 64, A হচ্ছে 36, তার মানে 8:6, তার মানে 4:3। সো অ্যান্সার হলো অপশন বি, 4:3 কারেক্ট অ্যান্সার। সবার ক্লিয়ার হয়েছে? ওকে, সবার ক্লিয়ার, ভেরি গুড। তাহলে ভালো কোয়ালিটির কোশ্চেনটাকে বুঝতে হবে। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় খুব আসে, সেটা যে কোনো ভালো পরীক্ষার জন্য এই ধরনের কোশ্চেন এক্সপেক্টেড। দ্যাট এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল বলতে পারো, সিভিল সার্ভিস হতে পারে, বা অন্য পরীক্ষা, যে কোনো পরীক্ষা অল ইন্ডিয়ার হতে পারে। কোশ্চেন নাম্বার 9, an electron is excited to 4th energy level in an atom. একটা ইলেকট্রন এক্সাইটেড হলো, হয়ে সেটা 4th এনার্জি লেভেলে গেল, ইট উইল রিমেন দেয়ার পার্মানেন্টলি, সেখানে কি রিমেন পার্মানেন্টলি থেকে যাবে। কাম ব্যাক টু দ্য অরিজিনাল স্টেট আইদার ইন ওয়ান অর মোর জাম্পিং, কাম ব্যাক টু দ্য গ্রাউন্ড স্টেট ইন ওয়ান জাম্পিং বা ওয়ান জাম্প, rise to higher energy level, rise to higher energy level, which is the correct option. An electron, কোন একটি ইলেকট্রন, অ্যাটমের কোন একটি ইলেকট্রন সেটা এক্সাইটেড হয়ে 4th এনার্জি লেভেলে গেল, দেন সে কি করবে? 4th এনার্জি লেভেলে থেকে যাবে, না অরিজিনাল স্টেটে ফিরবে আইদার ওয়ান অর মোর জাম্পিংয়ের দ্বারা, না কাম ব্যাক টু দ্য গ্রাউন্ড স্টেটে আসবে ইন ওয়ান জাম্পিংয়ের দ্বারা, রাইজ টু হায়ার এনার্জি লেভেলে আরও যাবে। কি মনে হয়, কি মনে হচ্ছে? যারা অ্যান্সার দিচ্ছ কুইকলি অ্যান্সার দিয়ে ফেলো, দেন আমি এক্সপ্রেশনে চলে আসবো। অ্যান্সার বেশ কয়েকজন দেওয়ার পর তারপরে আর অ্যান্সার আমি পাচ্ছি না। যারা অ্যান্সার দিচ্ছ তারা কয়েকজনই দিচ্ছ, ওকে, নো প্রবলেম, ওকে, হতে পারে বা এরা আলটিমেটলি কোশ্চেন অ্যান্সার দিলে ভুল হবে এইভাবে দিচ্ছ না, বাট ভুল হোক ঠিক হোক, আমার মনে একটু যেহেতু প্র্যাকটিস করছো, রিভাইজ করছো, অ্যান্সার দিলে বোঝা যায় তোমার ভাবনা চিন্তাটা ঠিক না ভুল। ইলেকট্রন 4th এনার্জি লেভেলে গেল, কোথা থেকে গেল সেটা আমরা কেউ কিছু বলছি না, যে লেভেল থেকেই যাক, কিন্তু সেখানে কি ইলেকট্রন পার্মানেন্টলি থেকে যাবে? নিশ্চয়ই নয়, কখনোই নয়। তাহলে ইলেকট্রন আবার কি করবে? আবার বিভিন্ন স্টেপের মধ্য দিয়ে, ওয়ান অর মোর দ্যান ওয়ান স্টেপের মধ্য দিয়ে আবার কি করবে? সেই জায়গায় ফিরবে যেখান থেকে সে এক্সাইট স্টেটে গিয়েছিল। তাহলে কাম ব্যাক টু দ্য অরিজিনাল স্টেট আইদার ইন ওয়ান অর মোর জাম্পিং, অপশান বি ইজ কারেক্ট। ওকে, ওয়ান জাম্পিংয়ে গ্রাউন্ড স্টেটে আসবে, দ্যাট ইজ নট কারেক্ট। গ্রাউন্ড স্টেটে আসবে সে কথা আমি বলছিও না, কারণ আমি তো বলেছি ইলেকট্রন 4th এনার্জি লেভেলে গিয়েছে। কোথা থেকে গিয়েছে? হতেও তো পারে সে 2nd এনার্জি লেভেল থেকে 3rd এনার্জি, এই 4th এনার্জি লেভেলে গেছে। তাহলে সে 4th থেকে আলটিমেটলি ওয়ান অর মোর জাম্পিংয়ের দ্বারা 2nd এনার্জি লেভেলে আসবে, সে কেন গ্রাউন্ড স্টেটে যাবে? আমি তো বলিনি যে গ্রাউন্ড লেভেল থেকে 4th এনার্জি লেভেলে গেছে, তাহলেও কিন্তু সেটা সিঙ্গেল জাম্পিংয়ে কখনো 4th থেকে গ্রাউন্ডে আসবে না। মোর দ্যান ওয়ান, এক বা একের বেশি জাম্পের মধ্য দিয়ে সে ফার্দার আলটিমেটলি অরিজিনাল স্টেটে ফিরে আসবে। ওকে, তাহলে অপশান বি ইজ কারেক্ট। ক্লিয়ার হলো প্রত্যেকের?
চলে আসি কোশ্চেন নাম্বার 10, চলে আসি কোশ্চেন নাম্বার 10। স্টিল ডিফার্স from pig iron and wrought iron in that it contains, steel differs from pig iron and the wrought iron in that it contains no carbon at all, less carbon than either, more carbon than either, an amount of carbon intermediate between the two, an amount of carbon intermediate between the two, more carbon than either, মানে স্টিল কি পিগ বা রটারের তুলনায় মোর কার্বন কন্টেন্ট করছে, লেস কার্বন কন্টেন্ট করছে দেন আইদার, কোনো কার্বন কন্টেন্ট করছে না, না অ্যান অ্যামাউন্ট অফ কার্বন ইন্টারমিডিয়েট বিটুইন দ্য টু। কোশ্চেন নাম্বার 10, হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হুইচ ইজ দ্য কারেক্ট অপশন? খুব কুইক অ্যান্সার দাও, মাত্র দুজনে অ্যান্সার পেয়েছি, আর কি কেউ অ্যান্সার দেবে না? আজকে একটু মনে হচ্ছে অ্যাক্টিভ একটু কম মনে হচ্ছে, সবাই একটু মোর অ্যাক্টিভ হতে হবে। এবং আজকে বোধহয় নতুন বছরে এখনও অনেকেরই নিউ ইয়ারের এখনও রেস কাটেনি, যে কারণে অনেকেই যারা আগের দিন ক্লাসে করেছিলে, যা আগের দিন আমি অ্যানাউন্সও করেছিলাম যে নতুন বছরে একেবারে বৃহস্পতিবার দিনই তোমাদের সাথে দেখা হচ্ছে, অনেকেই আজ এই ক্লাসে জয়েন করোনি কোনো কারণে। সো এই টাইমটাকে তোমাদের একটু কাজে লাগাতে হবে, এবং ইভিনিংয়ের শুরুতে একটু একটা প্র্যাকটিস হয়ে গেলে একটা বেশ কনফিডেন্স আসে, দিনের সন্ধ্যের পড়াশুনো বা অন্যান্য পড়াশুনোগুলো বেশ ভালোই হয়। তো স্টিল ডিফার্স ফ্রম পিগ আয়রন অ্যান্ড রট আয়রন ইন দ্যাট ইট কন্টেন, স্টিল হচ্ছে অ্যাকচুয়ালি কীরকম কোয়ালিটির আয়রন? স্টিল হচ্ছে ইন্টারমিডিয়েট বিটুইন দ্য রট আয়রন অ্যান্ড দ্য কাস্ট অর পিগ আয়রন। রট আয়রনে কার্বন কন্টেন্ট সবচেয়ে কম থাকে, পিগ বা কাস্ট আয়রনে কার্বন কন্টেন্ট সবচেয়ে বেশি থাকে। তাহলে স্টিলে কি আছে? ওই দুজনের মাঝামাঝি আছে। কেন? রট আয়রনে কার্বন থাকে 0.1 থেকে আপ টু 0.15%, পিগ বা কাস্ট আয়রনে কার্বন থাকে 2 থেকে 4.5%, এবং স্টিলে এই দুজনের মাঝে থাকে, এই যে ইন্টারমিডিয়েট থাকে, কেন 0.15 থেকে আপ টু 1.5% এই কার্বন থাকে, 0.15 থেকে আপ টু 1.5%। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার হলো অপশন ডি, ডি ফর দিল্লি, অ্যান অ্যামাউন্ট অফ কার্বন ইন্টারমিডিয়েট বিটুইন দ্য টু। ওকে, অপশন ডি, ডি ফর দিল্লি। ওকে, ক্লিয়ার হলো? কনসেপ্ট দেখো কোশ্চেনগুলো কীভাবে আমি টুইস্টিং করেছি। অনেক সময় হয়তো এই কোশ্চেনের অন্য ফর্মে দিলে হয়তো আমি পারতে, কিন্তু কোশ্চেনগুলোকে যে ঘুরিয়ে দেওয়া এবং সেইভাবে প্র্যাকটিস করা এটা খুব দরকার। তবেই কি হবে, বিভিন্ন ধরনের কোশ্চেন, বিভিন্ন ঘরানার কোশ্চেনের সাথে অ্যাডাপ্টেশন পাওয়ার বাড়বে, তখনই তোমার মোর কনফিডেন্স আসবে। চলে আসি, আমরা প্রায় শেষের দিকেই কাছাকাছি এসেছি, আর খুব বেশিক্ষণ তোমাদের সময় লাগবে না এই প্র্যাকটিস সেশন কন্টিনিউ করার ক্ষেত্রে। Question number 11, in the modern periodic table, elements present in the same period will have the same atomic weight, atomic numbers, number of cells, valence electrons. Which is the correct answer? Which is the correct answer? In the modern periodic table, elements present in the same period will have the same atomic weight, atomic numbers, number of cell, valence electron. খুব ভালো করে কোশ্চেন পড়বে। মডার্ন পিরিয়ড টেবিলে এলিমেন্টগুলো একই পিরিয়ডে বা সেম পিরিয়ডে যখন থাকছে তাদের মধ্যে কোন প্রপার্টিটা সেম থাকবে বা একই হবে, সেটা কি অ্যাটমিক ওয়েট হবে, না অ্যাটমিক নাম্বারস হবে, না নাম্বার অফ সেল হবে, না ভ্যালেন্স ইলেকট্রনস হবে? অনেকে অ্যান্সার দিয়েছো অলরেডি, অনেকে কোশ্চেনে অ্যান্সার দিয়েছো এবং সবাই মোস্ট অফ দেম অ্যান্সার ডি বলেছো, ভ্যালেন্স ইলেকট্রন। বাট দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার, দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার।
তোমরা ভুল করেছো ভাবতে গিয়ে, যেটা আমি বারবার বলছি, কিন্তু একই পিরিয়ডে, মানে পিরিয়ড মানে কি, হরাইজন্টাল লাইন, অ্যান্ড গ্রুপ হচ্ছে ভার্টিক্যাল লাইন। সো গ্রুপ বরাবর যখন আমরা টপ টু বটমে নামবো, একই গ্রুপ মানে তাদের ভ্যালেন্স ইলেকট্রন সেম হবে। সেখানে একই পিরিয়ড মানে ভ্যালেন্স ইলেকট্রন সেম হবে না, ভ্যালেন্স ইলেকট্রন 1 ইউনিট করে ইনক্রিজ করতে করতে যাবে। ভ্যালেন্স ইলেকট্রন পিরিয়ড বরাবর যখন যাচ্ছি আমি, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এরভাবে যদি ভাবো, তাহলে আস্তে আস্তে অ্যাটমিক নাম্বার বাড়ছে। তার মানে কি হচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য ভ্যালেন্স সেলে নাম্বার অফ ইলেকট্রন বাড়ছে 1 ইউনিট করে। কিন্তু সেলটা কি বাড়ছে? নো, নেভার, বিকজ একই পিরিয়ড মানে একই সেলে আছে এলিমেন্টগুলো। সো নাম্বার অফ সেল হবে। ইয়েস, অঞ্জনা তারপরে বলছে নিজেই রেকটিফাই করে, নাম্বার অফ সেল হবে স্যার। সো একদম ঠিক তাই, নাম্বার অফ সেল হবে। আমি আবারও বলি, পিরিয়ড বরাবর সেল নাম্বার আনচেঞ্জ থাকবে, ভ্যালেন্স ইলেকট্রন 1 ইউনিট করে ইনক্রিজ করবে। গ্রুপ বরাবর ভ্যালেন্স সেল চেঞ্জ হবে, ভ্যালেন্স সেল 1 ইউনিট বা ভ্যালেন্স সেল একটা করে অ্যাড হতে থাকবে কনজিকিউটিভ 2 এলিমেন্টের মধ্যে, বাট ভ্যালেন্স ইলেকট্রন মাস্ট বি আনচেঞ্জ থাকবে। বোঝা গেল? ক্লিয়ার? আশা করবো আর কোনোদিন ভুল হবে না, পিরিয়ড অ্যান্ড গ্রুপ দুটোকে গুলিয়ে ফেলবে না, তাহলে কিন্তু কোশ্চেনে গিয়ে কনফিউশন তৈরি হবে। তোমরা ম্যাক্সিমাম যে অ্যান্সারটা দিয়েছিলে সেটা গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য, পিরিয়ডের ক্ষেত্রে নয়। ওকে, আশা করবো সবার ক্লিয়ার হলো। চলো আজকের তোমাদের শেষ কোশ্চেন, অন্তিম কোশ্চেন ডিসকাস করবো আজকের জন্য। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু with respect to the neutralization reaction? Which of the following is not true with respect to the neutralization reaction? Salt is formed, reaction occurs between acid and base, a reactive element displaces the less reactive element, reactants are in the gaseous state. কোনটা ঠিক নয়, কোনটি ভুল আছে, কোনটি নট কারেক্ট, সেটা ফাইন্ড আউট করতে হবে। ইজ নট ট্রু উইথ রেসপেক্ট টু দ্য নিউট্রালাইজেশন রিয়াকশন। অ্যান্সার বেশ কয়েকজন দেওয়া শুরু করেছো এবং কুইকলি অ্যান্সার দিয়ে নাও। আমরা তারপরে লাস্ট এই কোশ্চেনের ডিটেল এক্সপ্রেশনে যাব। কোশ্চেন নাম্বার 12, নিউট্রালাইজেশন রিয়াকশন মানে কি? নিউট্রালাইজেশন রিয়াকশন কাদের দ্বারা হয়? অ্যাসিডের সাথে বেসের, তাই তো? রিয়াকশন হয়ে কি তৈরি হয়? সল্ট অ্যান্ড ওয়াটার হয়। তাহলে অপশান এ ঠিক আছে, সল্ট মানে কারেক্ট আছে, স্টেটমেন্ট ঠিক আছে। রিয়াকশন ওয়াকার বিটুইন অ্যান অ্যাসিড অ্যান্ড বেস ঠিক আছে। এবং রিয়াক্টিভ এলিমেন্ট ডিসপ্লেস দ্য লেস রিয়াক্টিভ এলিমেন্ট, হ্যাঁ অবশ্যই, অলওয়েজ কনসেপ্টটাই তাই, যে মোর রিয়াক্টিভ এলিমেন্ট হবে সে ডিসপ্লেস করবে লেস রিয়াক্টিভ এলিমেন্টকে। দিস ইজ অলসো কারেক্ট। রিয়াক্ট্যান্ট আর ইন দ্য গ্যাসিয়াস স্টেট, নো, দ্যাট ইজ নট অলওয়েজ কারেক্ট। তাই নট ট্রু বলেছে, তাহলে অপশান ডি হবে। যে বা যারা অ্যান্সার ডি বলেছো তারা 100% কারেক্ট বলেছো, অপশান ডি হবে। কেন? অ্যাসিড আর বেস, সেটা আমি যে কোনো অ্যাসিড যদি ভাবি HCl, একটা বেস ভাবলাম NaOH, তাহলে অলওয়েজ গ্যাস হবে। দিস ইজ নট কারেক্ট, দিস ইজ নট কারেক্ট। ওকে, তাহলে অপশান ডিটা ভুল আছে। তাহলে কোশ্চেন নাম্বার 12-এ একটা স্টেটমেন্ট দেওয়া কোশ্চেন ছিল নিউট্রালাইজেশন রিয়াকশান নিয়ে, যেটা অ্যাসিড বেসের মধ্যে হয়, যেখান থেকে সল্ট ওয়াটার তৈরি হয় এবং আলটিমেটলি বলতে পারো প্রশমন রিয়াকশানের কনসেপ্ট থেকে। তাহলে এই হলো তোমাদের আজকের দিনের তোমাদের সাথে ডিসকাশন। আশা করব বিভিন্ন যে কোশ্চেনগুলো ডিসকাস করলাম, বিভিন্ন ভেরিয়াস টপিক থেকে, ভেরিয়াস পার্ট থেকে, হোপসো তোমাদের অনেক বেশি উপকার হলো এবং অনেকে আরও বেশি যারা ক্লাস করতে আজকে হয়তো কোনো নেই, হোপসো তারাও নিশ্চয়ই ক্লাসটা পরে দেখবে এবং তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট বা তোমাদের কোনো ডিমান্ড বা রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে জানিও। এবং ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব যেমনভাবে তোমাদের বলি আমরা। ওকে, সো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অ্যাজ ওয়েল অ্যাজ আলটিমেটলি বন্ধুদেরকে বা অন্যদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আজকের জন্য এখানে শেষ করি। প্রত্যেকে টাটা, বাই বাই। প্রত্যেকের আবার এগেন হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর ভালো কাটুক, তোমাদের আগামী দিনগুলো খুশিতে ভরে উঠুক।
সাফল্যমণ্ডিত হোক, প্রত্যেকে জীবনে প্রতিষ্ঠিত হও, এই আশীর্বাদ বা এই আশা নিয়ে আজকের ক্লাস শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট থার্সডে ঠিক 6:15 PM টাটা বাই বাই। আজকের জন্য সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো।